আসসালামু আলাইকুম। লাইভে ছিলাম তখন, পাবলিক না হয়ে ফ্রেন্ড ছিল লাইভ। আচ্ছা, যাই হোক, আপনারা যারা খলিলের একার বক্তব্য শুনে আমাকে এইভাবে দোষী করে গেছেন, তারপর আরেকটা মানুষকে হাবিবুর রহমান মিসবাহ হুজুরকে ঘায়াল করার জন্য আমার আমাকে যে এইভাবে রাস্তায় নামাইছেন, আমাকে যেভাবে ইউজ করতেছেন, এটা আপনাদের মানে কোন আপনাদেরকে কিভাবে এটা সমর্থন করেন? আপনারা কিভাবে এটার মোশন উঠাবেন বলেন? আমি আমি প্রতি মুহূর্তে আমার ইচ্ছা করে আমি মরে যাই, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। আমি যে আপুর বাসায় আছি, আপনারা একটু তদন্ত করেন। আমি কোথায় আছি এটা আপনি তদন্ত করেন। আমি একমাত্র আমার নিজের আহ, যাতে করে কারো কোনো সমস্যা না হয়, আপুদের জন্য কোনো সমস্যা না হয়, তার জন্য আমি এই বাসায় আছি। আর এখানে ঠিকানা আমি কাউকে দেইনি। ঠিকানা কাউকে দেইনি এর মানে এই নয় যে আমি আরেকজনের কাছে আছি, আরেকজন আমাকে বিয়ে করে নিছে। ওই হুজুর আমাকে বিয়ে করছে, এর এর প্রমাণ মানে কিভাবে আপনারা এই একটা কথা বারবার বলতে পারেন? আমার নানা, তারপর হচ্ছে আমার ভাইয়া, দুজনে দেখলাম যে একই কথা বলতেছে, হ্যাঁ, হাবিবুর রহমান মিসবাহ হুজুর আমাকে বিয়ে করছে। আশ্চর্য, তার কি আমার বিয়েতে ছিল? আমি আমি এদিকে আমার আপুর বাসায় নিজে এমন অসুস্থ হইতেছে আস্তে দিনে দিনে, আমার শহর থেকে আমি ওঠার কোনো অবস্থা হয় না। আমার বাচ্চাদের জন্য আমার প্রতি মুহূর্তে আমার মরে যেতে ইচ্ছে করে। আমি বাচ্চাদেরকে রাইখে আমি কখনো বের হই নাই। আমার বাচ্চাদেরকে নিয়ে আমি বের হয়েছিলাম, আমাদের বাসায় আমার বাচ্চাকে নিয়েছিলাম। সে বাসায় এসে মাদুরদের কথা অমান্য করে সে বাচ্চাদেরকে নিয়ে গেছে, আয়সা বাচ্চাকে নিয়ে গেছে, আমাকে মারধর করে নিয়ে গেছে। এখানে যারা একজনের বক্তব্য শুনে একার বক্তব্য শুনে আমাকে শুধু শুধু এইভাবে ঘায়াল করতেছেন, আপনারা কি আমাকে বাঁচতে দিবেন না? আপনারা চান আমি মরে যাই? আমাকে ওনাকে ঠিক আছে, আপনারা যেহেতু ওনাকে নিয়ে সমালোচনা করতে চান, মিসবাহ হুজুরকে নিয়ে সমালোচনা করতে চান, করেন ওনাকে নিয়ে। আমাকে কেন ইউজ করতেছেন এইভাবে? এর মধ্যে আমার নামটা চলে আসতেছে কেন? খলিল যখন খলিলের সাথে আমার সাংসারিক জীবন অনেক আগে থেকেই সমস্যা হইতেছিল। প্রথম থেকেই ওর ওর স্বভাব, ওর চরিত্র বা ওর কোনো কিছু আমি এত সহজে নিতে পারতেছিলাম না। কিন্তু আমি কখনো কাউকে কিছু বলতাম না। সংসার তার সাথে করবো, আমি কেন তার নামে বদনাম আমি মানুষের কাছে শোনাবো? আমি এই পর্যন্ত একবার না বহুবার আমি তার বাসা থেকে আমার বাবার বাসায় চলে গেছি। আমার বাবা কখনো এই বিষয়গুলো আমলে নিত না, বলতো যে মানায় নাও। হ্যাঁ, আমি তো মানায় নিছি এতদিন, আমি তো আর পারতেছিলাম না মানায় নিতে। আমি শারীরিক ভাবে এত অসুস্থ হয়ে গেছি যে সে আমার অসুস্থতাটা কখনো আমলে নিত না। সে সালমান, ওদিক যাও। আসো, এদিকে এসো। সে জানে, বুঝে, তারপরও সে শরীয়ত বিরুদ্ধে কাজ আমার সাথে সবসময় করে আসতো। সে একজন আলেম। আমি যখন তাকে বুঝাতাম, বলতাম, সে কখনো এইসব ব্যাপারে আমার সাথে ইয়ে করতো না। একটা কথা, সে বিয়ের প্রথম থেকে তার সাথে যখন তার মামাতো বোনের সম্পর্ক ছিল বিয়ের আগে, তাকে সে বিয়ে করতে পারে নাই। বিয়ে করার পর থেকে আমাকে বলে আমি তার যোগ্য না, আমি তার মতো সুন্দর না, আমাকে বিয়ে করে সে অনেক ঠকছে। এরকম বিয়ে করলে সে অনেক কিছু পাইতো। তারপরে আমি নাকি রিক্সাওয়ালার যোগ্য। তারপরে হচ্ছে আমাকে যদি সে ছাইরা দেয় তাহলে আমার নাকি দেহ ব্যবসা করে পতিতাবৃত্তি করে খেতে হবে। এইসব কথাগুলাই কোনো মানুষ তার ওয়াইফকে বলতে পারে না। সে আমি কখনো তার তার ব্যাপারে মুখ খুলিনি এই জন্য সে আমার বাচ্চাদের বাবা। আমি চাইনি তার ব্যাপারে মানুষ খারাপ জানুক বা তার ব্যাপারে মানুষ খারাপ ধারণা রাখুক। কিন্তু সে আমাকে তো ছাড়লো না, সে তো আমাকে একদম শেষ করে দিছে। সে সাংসারিক জীবনে যেরকম আমাকে কষ্ট দিছে, এখন সে এখনো চাচ্ছে যেন আমি এক এক ঘোড়া হয়ে থাকি, আমার পাশে যেন কেউ না থাকে। হ্যাঁ, আমার পাশে তো এখন কেউ নাই, আমি তো আছি এখানে। শুধু আমার আপুরা যদি আমার সাথে না থাকতো তাহলে আমি শেষ হয়ে যেতাম। আমাদের আমি আমাকে 100 বার ডাকে ডাকে খাওয়ানো থেকে দৈরা সবকিছু তার ইয়াতে আছে এখন। আমাদের বাসা থেকে আমি আসি শুধু অনেক কষ্টে বের হয়ে আসি। যখন নাকি মাতবররা তাকে অনেক বুঝায় সুঝায় বলে যে যেহেতু ইদ্যুৎ চলতেছে, ইদ্যুৎকালীন সময় ওকে, আমি তাদের কাছে সময় চাইছি যে আমাকে অন্তত সময় দেন, আমি বাসায় একা থাকতে চাই, আমি বাসায় থাকতে চাই, সেজন্য আমাকে এখন ডিস্টার্ব না করে। আমি আমাদের বাসায় থাকতে চাইছিলাম।
কিন্তু সে সে বাসায় এসে বলে আমি আমার বউকে নিয়ে যাব, আমি যেভাবে হোক আমি নিয়ে যাবই। মানে সে আমাকে একটু বোঝার চেষ্টা করতেছিল না। যাইয়া দরজা আটকাই দিছে, দরজা আটকাই দিয়ে সে আমার সাথে থাকবে। সে বুঝতেছে তালাক হইছে, সে ফতোয়া আইনা সেও দেখছে এক তালাকে বাইন হইছে, এই তার এই ভাষ্য মতে এক তালাকে বাইন হইছে, সেটা বুঝতেছে। আমিও সেই আশা ছিলাম যে ইদ্যত শেষ হোক, তার জন্য যদি আমার আবার যদি এসব ব্যাপার সব মিটমাট হয় তাহলে আমি তার কাছে যাইতে পারি। আমি এইসব ব্যাপারে আমার একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমি সময় চাইছিলাম, কিন্তু সে আমাকে সময়টা দেয়নি। সে মারধর করে আমার বাচ্চাটাকে পরের দিন সকালে কারো কথা না শুনে নিয়ে গেছে আমার থেকে। আমি তখন কারো সাপোর্ট পাচ্ছিলাম না, যার দরুন আমি কষ্টে শেষ হয়ে গেছি। আমি কি করবো, বাসায় থাকতে পারতেছিলাম না, কারো কথা আমি নিতে পারতেছিলাম না। আমি একদম এরকম এরকম অবস্থা হয়ে গেছিল, আমি খাওয়া দাওয়া সবকিছু আমার বন্ধ হয়ে গেছে, কিছু আমি কিচ্ছু করতে পারতেছিলাম না। তারপর আমি কিছু না পেরে আমি আপুর বাসায় আসি। তারপর আপুর বাসা থেকে এতদিন আপুর বাসায় আছি আমি। তারপর আপুর বাসা থেকে আম্মুর সাথে যোগাযোগ করে আপুর বাসায় আম্মু আসতে, তারপর আমি প্রতি সপ্তাহে আম্মুর বাসায় যাইতাম, আম্মুর সাথে দেখা করতাম, আম্মুর পাশে প্রতি সপ্তাহে যেতাম। তারপর যে আম্মুকে বলতাম, আম্মু বলেন না একটু আমার ছেলেটাকে দিয়ে যাইতে, কিন্তু সে তার কথায় অনড়, সে দিয়ে যাবে না। যদি আমার ছেলেকে দেখতে হয় তাহলে আমি যেন তার বাসায় গিয়ে, তার ঢাকা গিয়ে তারপর দেখে আসি। এখন সে বাচ্চা দুটাকে এইভাবে ইউজ করবে আমার কল্পনায় ছিল না। আমার বাচ্চা দুটাকে তারপর বাসায় আমার বড় ভাই ভাবি আমার সাথে খাবো, আমার ভাইয়া আমার ভাইয়া কখনো আমার পক্ষে ছিল না। এই ছোট থেকে সে আমাকে পছন্দ করতো না, আমার বাবা আমাকে পছন্দ করে বেশি, এজন্য আমার বিপক্ষে সবসময় আমার ভাইয়ার লেগে থাকতো। খলিলকে তো কখনোই পছন্দ করতো না, আমাকে নিজেই বলছে না যত যাই হোক তুই খলিলের কাছে যাবি না, এর কাছে তুই যাবি না, এর মধ্যে লুবির কাছে তুই যাবি না। খলিলকে সে নিজে সবসময় লুবি দাবি করতো সবসময়। আমাদের ফ্যামিলির কাউকে খলিল দেখতে পারতো না, খলিলকেও কেউ সাইফুল দেখতে পারতো না। কিন্তু আম্মু কিছু বলতো না, আম্মুর নামে আম্মুকে যাতা বলতো, কিন্তু খলিলকে কখনো আম্মু কিছু বলতো না। আমিও খলিলের নামে কারোর কাছে কিছু বলতাম না। ও আমাকে যেভাবে মানসিক শারীরিক অত্যাচার করছে, এগুলা সবকিছু আসলে প্রকাশ করা যায় না। বাচ্চাটাকে নিয়ে গেছে, তারপর আমি সবসময় আম্মুর কাছে বলতাম, আম্মু বলতো যে তুই টেনশন করিস না, বাচ্চাটা ভালো আছে, ওর কাছে ভালো আছে। তারপর আমি ফোনে ভিডিও কল, নামাজ পড়তে যাইতো, ভিডিও কল আমি ফোন দিয়ে ওদের সাথে ভিডিও কলে কথা বলতাম। তারপর দেখি কয়েকদিন পর সে আমার ইমো থেকে আমার আইডিটা ব্লক করে দিয়েছে, আমি আর ফোন দিতে পারি না। তারপরে আমি আম্মুর কাছে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতাম, আম্মু আমার ফোনটাকে আমাকে কেন ব্লক দিছে, আমি একটু কথা বলি, এটাও কি তার সহ্য হয় না? আম্মু বলে থাক তুই এটা টেনশন করিস না, তুই এটা নিয়ে কিছু কান্নাকাটি করিস না, ওরা ভালো আছে, তুই আমি কথা বলি তুই শুনিস। তারপর বাসায় গেছি, আম্মু যেদিন চলে যাবে, সাইফুল আমার ভাই, তারপর আমার ভাবি, এরা আমার সাথে, আমার ছোট বোনের সাথে যা তা ব্যবহার, মানে আমি বাসায় গেছি থাকার জন্য, আমাকে তো থাকতে দেই না। আমি আরো কয়েকবার বাসায় গেছি, খলিল কাউকে সবাইকে ফোন দিয়ে বলে দিবে আমি যেন বাসায় না থাকতে পারি, আমি কোথায় থাকি সে দেখা নিবে। আমি বাসায় গেছি, তারপর ওই দিন না পাইরা তারপর আমার ছোট বোনও চলে গেছে বিকালে, আম্মুকে বিদায় না দিয়ে আমরা চলে আসতে হয়েছে। আম্মু সৌদি যাবে পরের দিন। সাইফুল আমাকে কি ভাষায় গালি দিছে, কি ভাষায় কথা বলছে, সাইফুলের বউ ভাবি, ওনাদের কি খুব জানি না, আমার প্রতি তো খুব আছে ঠিক আছে, কিন্তু এখন এইভাবে অন্যদের কথা শুই না আমার সাথে এরকম করবে, আমি কোথায় যাব? আপনি আমার সন্তানদেরকে এনে দিতে পারবেন? আমি তো আমার সন্তানদের ছাড়া থাকতে পারি না। আমি একমাত্র আপুদের সাপোর্ট না পেলে আমি মনে হয় এতদিন মরে যেতাম। প্রতি মুহূর্তে মনে হয় আমি মরে যাই। মানসিক শারীরিক চাপে বাবার বাড়িতে কারো সাপোর্ট পেতেছি না, এখন কি যাবো, মরে যাবো? এখন বিয়ে বসে নেই, এক জায়গায় আপুর বাড়িতে আছি, তা তো এখন বলতেছে বিয়ে বসে আছি। আমার বিয়ে হয়েছে কি হয় না এরা কি দেখছে? এরা না দেখা কেন আমাকে বারবার বলে আমার বিয়ে হয়েছে? এখন একটা মেয়ে হইয়া, একটা বোন হইয়া, বোনের জন্য যদি এতটুকু সেফ না করতে তাহলে মনে হয় মরে যেত। আমি কখন কি করতে পারি আসলে আমি কিছু জানি না। আমার কালকেও আমার মনে হয়েছে আমি কিছু খাই আমি মরেছি, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। আমার যদি কিছু হয় এর জন্য খলিল, তারপর হচ্ছে যারা নাকি টাকা কামানোর জন্য ভিডিও গুলো বানাইছে
তারপর হচ্ছে খলিলকে প্ররোচনা দিছে ডক্টর ইব্রাহিম খলিল, তারপর খলিলের বন্ধু নাইম, এরা দায়ী থাকবে। আমি আসলে কি করবো আমি নিজেও জানি না। আমি বাচ্চাদের জন্য, বাচ্চাদের আনার জন্য আমি মামলা করব, কিন্তু আমি ওই ওই সিচুয়েশনে এখনো নাই। এইভাবে সবকিছু দেখতে দেখতে আমি আসলে একদম মানসিক ভাবে ভেঙে পড়ছি। প্রতি মুহূর্তে আমি সারাটা ঘরে আমি কাঁদতে থাকি। এগুলো কেউ দেখা আছে? বাইরে থেকে দুজন মানুষ আপনার একজনকে ঘায়াল করবেন, করেন না ওনাকে নিয়ে, ওনার সমালোচনা সহ্য করার ক্ষমতা আছে, কিন্তু আমার তো নাই। কান্দিস না। সবাই আমাকে যা তা বলতেছে, আমি নাকি বাচ্চাদেরকে রেখে চলে আসছি, বাচ্চাদেরকে রেখে আমি আসছি নাকি বাচ্চাদেরকে আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি বাচ্চাদেরকে বড় করছি, আমি লালন পালন করছি, আমি রাত দিন জায়গা রাত দিন কষ্ট করে আমি বড় করছি। বাচ্চাদের জন্য কি মায়া আমার বেশি নাকি আপনাদের বেশি? সে সে একা একা বক্তব্য দিছে, ওইগুলা খুব ভালো করে বিশ্বাস করে নিছেন। তার তার টাকা কম, আমি লোভে পড়ে আরেকজনের কাছে গেছি। আপনারা দেখছেন আমি কার কাছে গেছি? টাকা কম হইলে এত বছর তার টাকা সংসার কম করতে- কই? তা আমি এত বছর সংসার করছি না? তার যথেষ্ট টাকা আছে, 40-50 হাজার টাকা দিয়ে মানুষের সংসার ভালো করেই চলে। আমি তো আমার মতো করে সংসার গুছাইতে চেষ্টা করছি। সে সরল সহজ, সে সরল সহজ নাকি সে তার কাছে আপনার একটা বোন অথবা আপনার মেয়েকে বিয়ে দেন না, দেখবেন যে সে সরল সহজ কিনা, সে কেমন মানুষ আপনার বিয়ে দেওয়ার পর বুঝবেন আসলে। আমার নানাকে সব যা শিখাই দিছে তা তাই বলছে। নানাকে শিখাই দিছে খলিল 2টা বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করতেছে। কষ্ট করে কেন? আমাকে দিয়ে দেখ, আমি তো এই পর্যন্ত একবার নাই বহুবার চাইছি, ও আমাকে দিয়ে দেখ। আমি তো পালতে পারবো, আমার বাচ্চাকে তো আমি পালছি, আমি বড় করছি আমি, আমার কাছে দিয়ে দেখ না। মানুষের ইজ্জত নিয়ে, মানুষের সম্মান নিয়ে এইভাবে খেলা করতে পারে মানুষ? সে আমাকে প্রতি মুহূর্তে মুহূর্তে বলতো তুই তালাক নিয়ে চলে যা, তোর আমি ওই তালাকের অধিকার দিয়ে দিচ্ছি। সে নিজে থেকে তালাক দিবে না, এটা নাকি শরীয়তে ঘৃণিত কাজ, অথচ শরীয়তে ঘৃণিত কাজ এই পর্যন্ত সে কি না করে নাই। বউকে কি গালাগালি করা, তারপর বউর মাকে গালাগালি করা, এগুলো কি শরীয়তে ঘৃণিত কাজ হইতে পারে না? সবসময় আমাদের বাড়ি থেকে তাকে কিছু দেয় না, তারপরে আমাদের বাড়িতে গেলে তাকে এটা খাওয়ায় না, ওইটা খাওয়ায় না, পিঠা দেয় না, তারপরে আমার বাবা বিদেশ থাকে, তাকে বিদেশ থেকে অনেক কিছু দেয় না। ঈদ সিজনে শুধু নাতিদের টাকা দেন, তাকে এত টাকা দেয় না, অথচ নিজে কি দিত আমাকে? আমি তো কখনো এগুলা নিয়ে ইয়া করতাম না যে আমাকে এগুলো দেয় না, ওইগুলো দেয় না। শুধু তাকে দেয় না, এইগুলা নিয়ে আমাকে খোটা দিত। একজন আলেম হয়ে কতটুকু কতটুকু অধপতন তার, সেটা যদি আপনারা তার সংসার না করেন তাহলে বুঝতে পারবেন না। একটা মানুষ সংসার ছাড়া কখনো এইভাবে বের হয় না। একটা সুতা পাইছে, যে আমি যেদিন বাসায় ছিলাম, আমাদের বাসায় যখন ছিলাম তার আগেও সে পরকীয়ার কথা কাউকে বলে নাই, কিছু এসব ব্যাপারে মুখ খোলে নাই। সে বাসায় গেছে আমাকে নিয়ে আসবে, আমি আসতে পারবো না, আমার ভালো লাগে না, আমি যাবো না। আর যেহেতু তালাক হয়েছে আমি বাসায় থাকতে চাইছি। সে সে আমাকে মারধর করার পর আমি যখন নাকি সুইসাইড নোট ফেসবুকে লিখি, তখন সে নিজেকে বাঁচানোর জন্য সবাই কাছে, সবাই যে ফোন দিচ্ছে তাকেই বলতেছে ও পরকীয়া করলে মানুষের এর চেয়ে বেশি কি হইতে পারে, পরকীয়া করলে মানুষ এমনই হয়। আমি কি বলবো, আমার কান্না করতে করতে এরপর থেকে আমি সবকিছু আমার বন্ধ হয়ে গেছে। যখন নাকি ফেসবুকে আমি দেখি ডক্টর ইব্রাহিম খলিল পোস্ট করছে আমাকে নিয়ে, মরে যেতে ইচ্ছা করছে তখন আমার। তারপরে বাসা থেকে বের হওয়ার পর দেখে ওসামা মোহাম্মদ আমাকে নিয়ে এইভাবে লিখতেছে। ওনার বন্ধুদের তো এই জায়গায় আজকে পার্থ হয়ে গেল। উনি আমাকে নিতে চায়, এইভাবে নিতে চায় না সবার কাছে, আমাকে শেষ করে দিয়ে আমার ইজ্জত মাটিতে মাটিতে লুটাই দিয়ে আমাকে নিতে চায় না। এটা নেওয়া না, এটা শেষ করে দিতে। নাহলে সাদাকলে বলতো এইভাবে বাচ্চাদেরকে ইউজ করে কি উনি সবার থেকে সিম্পিতে আদায় কেন করলো? আমার বাচ্চাদের ভবিষ্যৎ নাই? ওরা কি বড় হবে না? আমার কিছু প্রতি মুহূর্তে মুহূর্তে আমি বাচ্চাদের জন্য আমি কাঁদতে থাকি।
সবাই তার বক্তব্য শুনে সেটাই সঠিক মনে করে, সে সহজ সরল, সে গরিব মানুষ ছিল, তার জন্য তাকে ছাইড়ে আমি চলে আসছি। ভিতরের খবর তো আপনারা কেউ জানেন না। আমি তার যোগ্য না, আমি রিক্সাওয়ালার বউ হওয়ার যোগ্য, তারপর তার থেকে যদি যাই তাহলে আমার দেহ ব্যবসা করে খাইতে হবে। সে জানে আমাকে আমার বাবা মা কখনোই নিবে না, আমাকে সাপোর্ট দিবে না, তার পক্ষে থাকবে, এমনটা তো হয়েছে। তারপর আম্মু এখন তার ভয়ে সে সবসময় আম্মুকে হুমকি দেয়, আগুন লাগাই দিমু, বাড়ির সবকিছু শেষ করে দিমু, বিদেশ যাওয়া বন্ধ করে দিমু, আমার ছোট বোনের সংসার ভাঙ্গা দিমু। তারপর দেখুন তার মুখের ভাষা গালাগালি কি, আমি আরো অনেক বহু রেকর্ড আমি ডিলিট করছি, আমি এগুলো শুনতে পারি না। তার রেকর্ড গুলো যদি সবগুলো থাকতো আমি আসলে আপনাদের দেখাইতে পারতাম, কিন্তু সবগুলো রেকর্ড আমার কাছে ছিল না, আমি ডিলিট করে দিয়েছিলাম আম্মু ফোন থেকে। আমি যেদিন বৃষ্টিতে বের হই ওই দিন, হ্যাঁ আমি বলছিলাম একটা অডিও ক্লিপসে মিসবাহ হুজুর থেকে আমি হেল্প নিই। আসলে আমি যখন বিকালে বের হয়েছি, যেদিন বিকালে বের হয়েছি খুলির বাসা থেকে, ওই দিন মিসবাহ হুজুরকে আমি ফার্স্টে ফোন দিতাম না, আগে আমার বান্ধবীদের বলছি। ওই মুহূর্তে আসলে কারো বাসা থাকার মতো ওরকম ব্যবস্থা আমি পাইনি। তারপর আমি মিসবাহ হুজুরকে ফোন দিছি, কি করবো আমি তখন বুঝতেছিলাম না। ফোন দিছি, আমি তখন বাচ্চাকে নিয়ে আমি চাইছিলাম যে আমি মরে যাবো, বাচ্চাকে নিয়ে আমার গাড়ির নিচে আমার মরতে হইব। এই মুহূর্তে যদি আমি গাড়ির নিচে মরতাম বা অন্য কেউ আমাকে বাঁচাইতো, তাকে আপনারা বীর পুরুষই বানাই দিতেন। আমি বলছি আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেন, আমি পরে আমার আম্মু আম্মুকে জানাইয়া তারপরে আমি বাসায় যাবো। এখন আমি বাসায় যাবো না, জানি তারা বিষয়টা আবার মীমাংসা করতে চেষ্টা করবে। আমি চাইনি বিষয়টা মীমাংসা হোক। আমি অত্যাচারে তার সাথে প্রতি মুহূর্তে মুহূর্তে এত বেশি ঝগড়াঝাটি হইতো, সংসার করার ইচ্ছা আমি এতদিন পোষণ করছি বিদায়, এতদিন তার ব্যাপারে আমি কাউকে কিছু বলি নাই, চুপ ছিলাম। এই পর্যন্ত আমার আম্মুকে তার ব্যাপারে কিছু বলতাম না। সে আমার আম্মু আসলে কেন আম্মু বাসা থেকে যায় না, কেন আম্মু বাসা থেকে যায় না, আম্মু কেন বাসায় এসে বাজার করে খায় না, বাজার করে সবাই খাওয়ায় না, আম্মু নাকি এখানে আসলে তার টাকা পয়সা থাকে না, তার এখানে খরচ করে না, এগুলো সর্বস্ত বলতে থাকতো। আমি আম্মুকে কিছু বলতাম না, কারণ খলিলের ব্যাপারে বলবো আম্মুই তো খলিলকে খারাপ জানবো, আর আম্মু কষ্ট পাবে। তারপরে হুজুরকে যখন আমি বলছি, হুজুর আমাকে প্রথমে বলতেছিল যে আপনি আপনার হাজবেন্ডের নাম্বার দেন, আমি দেইনি, আমি চাইনি বিষয়টা মীমাংসা হোক। বলছি ঠিক আছে, আপনি যদি না চান তাহলে দরকার নাই। পরে সে বলছে যে হ্যাঁ ওনার একজন বন্ধুর মাদ্রাসা আছে, ওখানে যাওয়া যাইবে। ওয়াল্লাহি আমি যদি পরকীয়া করে বের হয়ে থাকি, আল্লাহ সাক্ষী আছে, যারা কমেন্ট করার, যারা বাজে কমেন্ট করার তারা করে যাবে। আসলে এইসব ব্যাপারে কারোর কাছে কিছু বলার নাই। আমি যদি পরকীয়া করে বের হয়ে থাকি তাহলে আল্লাহর গজব আমার উপরেই পড়বে, আপনাদের উপর পড়বে না। সবসময় দোষ হইলে মায়া মেয়েদের উপরে মানুষ আঙ্গুল উঠে, অথচ ছেলে মানুষ অপরাধ করে দিক দিয়ে ঘুরতেছে, ওদেরকে নিয়ে কেউ কিছু বলে না। আরে ফ্রিজ লাগাও, ফ্রিজ খুলে রাখে দাদা, লাও বেশি করে নাও। আমি ফেসবুকে কখনো এইসব ব্যাপারে আসি নাই, বলতেও যাইনি, এরকম আসবো আমি ভাবিও নাই। কিন্তু আমার বাচ্চাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে কিছু করার নাই। আমি তো বাচ্চাদেরকে চাইয়া এইভাবে ফেসবুকে এসে লাইভ দিই নাই, তাহলে সে কেন এসে এখন এইভাবে লাইভ দিচ্ছে? মানুষের কি সারাসারি হয় না? নিজের দোষ ঢাকার জন্য এখন পরকীয়া বইলে আমাকে এইভাবে হেনস্থা করতেছে। আজকে আপুর কথাটা সত্যি, আজকে যদি মেজবা হুজুরের নামটা এখানে না আসতো, নিশ্চিত খলিলকে সবাই দোষী সাব্যস্ত করতো।
আপনারা কেউ কমেন্ট করেন না, আসলে আমি কমেন্ট গুলো দেখলে আমি অসুস্থ হয়ে যাই, আমি নিতে পারি না এগুলো, আমি নিতে পারি না। এইসব বাজে মন্তব্যগুলো দেখলে আমার মন চায় সে প্রতি মুহূর্তে মরে যায়। আমার ফেসবুক এতদিন ছিল না, ওই দিন যখন নাকি আপু আমাকে ভিডিওটা দেখালো, সাইড টিভির ভিডিওটা, তখন আমি কি করবো আমি দিশা পাচ্ছিলাম না। আমার বাচ্চাদেরকে এইভাবে ইউজ করলো, ওদেরকে কোনো ভবিষ্যৎ নাই, ওরা বড় হবে না। আমার বাচ্চাদের মায়া কি আপনাদের বেশি নাকি আমার বেশি? ওদেরকে কি আপনারা পালছেন, বড় করছেন আপনারা, নাকি আমি বড় করছি? ক্রিকেটার নাসির কত বেড়েছে, খারাপ কাজ করছে, দোষ করছে শুধু সুবারি, অথচ নাসিরের যে কত কিছু বললো, ওর দোষ নাই। এখনো নাসির সাহেব মানুষ বলো। মিসবাহ হুজুরকে যখন আমি বলছি যে কোথাও যদি আমাকে ব্যবস্থা করে দেন, কোন প্রতিষ্ঠান থাকলে, তাহলে আমি আমি উপকৃত হব। উনি যেহেতু বারবার আমার হাজবেন্ডের নাম্বার চাচ্ছিল, আমি দিচ্ছিলাম না, যে না আমি নাম্বার দিব না, আর নাম্বার আমি চাই না কোন মীমাংসা হোক। তারপর উনি সেখানে ওই যে মুসাদ্দেক বিল্লাহ ওনার বাসায়, ওনার নাকি প্রতিষ্ঠান আছে, ওখানে আমার নিয়ে গেছিল। তারপরে হয়তো আমি ভাবছি যে খলিলকে মনে হয় মিসবাহ হুজুরি জানাই দিছে যে আমি এখানে আছি। তারপর খলিল এসে আমাকে নিয়ে গেছিল। হুজুরের থেকে আমি হেল্প নিছি এতটুকুই। আংটি নিছি, আংটির ব্যাপারটা আপনারা বারবার একটা কথাই বলেন, আংটি কি জন্য দিছে? আংটি তো দেয়নি, আমি আংটি নিজে টাকা দিয়ে কিনতে চাইছিলাম, তখন সে ওই টাকাটা নেয়নি। আমার সন্তানদেরকে কি আপনারা এনে দিতে পারবেন? এত মায়া দেখান, আপনারা সন্তানদের জন্য এনে দিতে পারবেন? উনি কষ্ট করে পালতেছে, ওইটা আপনারা দেখতেছেন। আমি যে বাচ্চাদের জন্য এত কষ্ট করতেছি, এটা তো আপনারা দেখতেছেন না। আইনা দিবেন? আমি মামলা করতে পারতেছি না, আবার মানসিক অবস্থা অনেক বেশি খারাপ, আমি নিজের অবস্থায় নিজে নাই। বলছি না, সত্যি যদি আমার যদি কিছু হয়, এর জন্য ইউটিউবাররা যারা আছে আমাকে নিয়ে ভিডিও বানাইছে, এরাই দায়ী থাকবে। আমি এগুলো দেখে সহ্য করতে পারি না। আমি প্রতি মুহূর্তে যখন নাকি এই ভিডিও কমেন্ট গুলা দেখি, আমি এইগুলো দেখি না, আমার ফেসবুক আমি অফ করে রাখি। দেখলে আমি অসুস্থ হয়ে যাই, আমি নিতে পারি না এগুলা। এই মুহূর্তে যদি আমার আপু না থাকতো আমার পাশে, আমি হয়তো বা কি করতাম আমি নিজেও জানি না। আমার মনে হচ্ছে আমি এখন আপুর বাসা থেকেও চলে যাই, কিন্তু আপু আমাকে কখনোই দিবে না। আমার আম্মু নাই, সে এখন দেখে। আমি চাইছিলাম আমার আম্মু যখন বাইরে চলে যাবে, আমি বাসায় গিয়ে থাকবো, কিন্তু আমার সাইফুল ভাই মানে ভাবি, এরা আমাকে বাসায় গেছি, পরে ভাবছে আমি মনে হয় বাসা থাকবো। তাদের যা ব্যবহার, যা তা আমাকে অনেক গালাগালি করছে আমি বাসা যেন না থাকি। তারপর না পেরে আমরা দুই বোন, আমার ছোট বোনও ছিল, ওর সাথেও প্রচুর লাগালাগি করছে। আমার সাইফুল ভাই কখনো আমার ভালো চায়নি, সে নিজেই বলতো যে খলিলের কাছে কখনো যাবি না, ও একটা লুভি। অথচ নিজে এখন কেন বলতেছে আমি জানি না। আমি অনেক চেষ্টা করছি বিষয়টা যেন আর সামনে না বাড়ায়। আমি আমার মাকে যখন বলতাম বাসায় মুহাম্মদকে আবরারকে একটু আয়না দিতে বলেন, আমি দেখবো, তখন সে কখনো এসব কথা মানতো না। আপনারা বাজে কমেন্ট করেন না, আমি আসলে নিতে পারি না এগুলা। আপনাদের বেলা যদি এসব হইতো আপনারা বুঝতেন। আমি যদি পরকীয়া করে বের হয়ে থাকি, তাহলে আমি এগুলো নিতে পারতাম। আমি তো পরকীয়া করে বের হই না, তাহলে আমি এই কথাগুলো আমি কিভাবে সহ্য করি? সবাই খলিল আম্মুকে বলতেছে, বারবারই বলতেছে, বলেন আপনি একবার শিখাই দিয়ে বারবার বলতেছে, বলেন আপনি বিয়ে হয়েছে বারবার বলেন। তখন আম্মু জিদ দিয়ে না পারে, তার কথা শেষ করতে গিয়ে তো তখন বলে যে কি করবো না পারে, আমি কইছি জিদ বিয়ে হয়েছে, যাতে করে সে না জ্বালায়। কিন্তু সে তো এইগুলা রেকর্ড করবে, আমি তখন বুঝতে পারি নাই। বাসায় যাওয়ার পর তখন দেখি যে সে পরে মনে হয়েছে যে আসলে তো এটা তো রেকর্ড করতে পারে। আচ্ছা, কিছু আমি বলতে চাই না, আচ্ছা, পাগলের পাগলের প্রলাপ পাগল বলবেই। আমি এখানে তাদের কথা নিতে চাই না, নিতে পারবো না। আমি কমেন্ট গুলো দেখবো না।